আসসালামু আলাইকুম। আমি শামী সুলতানা, সহকারী অধ্যাপক, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো নিরাপদে আছো। আজ আমি একাদশ দ্বাদশ শ্রেণীর ক্লাস নিয়ে আবারও হাজির হয়েছি। আজ আমি জীববিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় থেকে পড়াবো। তো শিক্ষার্থীরা, চলো শুরু করি। নবম অধ্যায়ের রেসপিরেশন টপিকে আজ পড়াবো আমি ক্রেব চক্র নিয়ে। তোমরা জানো যে সবাত শ্বসনের 3টি ধাপ রয়েছে। প্রথম ধাপ গ্লাইকোলাইসিস, দ্বিতীয় ধাপ ক্রেব চক্র এবং তৃতীয় ধাপ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো এই ক্রেব চক্র হলো এই শ্বসনের দ্বিতীয় ধাপ। বিজ্ঞানী হ্যান্স ক্রেব এর নাম অনুসারে এই চক্রের নাম হয়েছে ক্রেবস চক্র বা ক্রেবস সাইকেল। এই ক্রেবস সাইকেলকে সাইট্রিক অ্যাসিড সাইকেল বা টিসিএ সাইকেলও বলা হয়। টিসিএ এর পুরো নাম হচ্ছে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। অর্থাৎ এই প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম যৌগ সাইট্রিক অ্যাসিডে 3টি কার্বক্সিল গ্রুপ থাকায় একে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বলা হয়। এবং এই সাইকেল আবিষ্কারের জন্য বিজ্ঞানী হ্যান্স ক্রেব 1937 সালে তিনি এই চক্রটি আবিষ্কার করেন এবং যে কারণে 1953 সালে তিনি নোবেল প্রাইজ লাভ করেন। তো ক্রেব চক্রে এটি মূলত শ্বসনের দ্বিতীয় ধাপ এবং এই চক্রে পাইরুভিক অ্যাসিড সম্পূর্ণরূপে জারিত হয়ে 3 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি করে এবং এটি শুরু হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়, যে পাইরুভিক অ্যাসিড শুরু হয় সেখান থেকে। অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এটি কোষের সাইটোপ্লাজমে ঘটে এবং সাইটোপ্লাজম থেকে উৎপন্ন পাইরুভিক অ্যাসিড সেটি সাইটোপ্লাজমের ছিদ্রের দিয়ে বাইরে বেরিয়ে এসে মাইটোকন্ড্রিয়ার বাইরের মেমব্রেনে প্রবেশ করে এবং এর পরবর্তীতে এটি সরাসরি পাইরুভেট ট্রান্সপোর্টারের মাধ্যমে একটি হাইড্রোক্সিল গ্রুপের বিনিময়ের ফলে ইনার মেমব্রেনে প্রবেশ করে এবং সেখান থেকে ম্যাট্রিক্সে প্রবেশ করে এবং ম্যাট্রিক্সে প্রবেশ করার পর থেকেই মূলত ক্রেবস চক্রের সম্পন্ন হয়। তো এই সাইটোপ্লাজম থেকে যখন মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে এই পাইরুভিক অ্যাসিড, তখন এটি পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়েতে পরিণত হয়। পাইরুভিক অ্যাসিড একটি 3 কার্বন বিশিষ্ট অ্যাসিড। এটি ক্রেবস চক্রে প্রবেশের পূর্বে এটি হচ্ছে 1 অণু কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে পাইরুভিক অ্যাসিডের থেকে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি করে। প্রথমে পাইরুভিক অ্যাসিড 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হয় এবং সেখানে এই অ্যাসিটিক অ্যাসিড এর সাথে থায়োস্টার বন্ধনের মাধ্যমে একটি কোএনজাইম যুক্ত হয়ে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি করে এবং এই প্রক্রিয়ায় এই বিক্রিয়ার প্রথম ধাপে দেখা যায় 3টি ধাপে ঘটে। প্রথম ধাপে এটি দেখা যায় যে একটি 1 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে এবং 2টো হাইড্রোজেন এই পাইরুভিক অ্যাসিড থেকে মুক্ত হয়ে NAD থেকে NADH+H তৈরি করে এবং তৃতীয়ত অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি করে এবং এই পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির পরে এটি মূলত ক্রেবস চক্রে প্রবেশ করে। তাহলে দেখা যাচ্ছে যে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের সংযোগকারী রাসায়নিক পদার্থ হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। তো কোনো ক্ষেত্রে এটিকে একটি পৃথক পর্যায় হিসেবে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টিকে দেখানো হয়েছে, আবার কেউ এটিকে আলাদা করে দেখানো হয়নি। তো এই যে উৎপন্ন অ্যাসিটাইল কোয়ে এই কোষের ম্যাট্রিক্সে পূর্বে থেকে অবস্থিত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটি 4 কার্বন বিশিষ্ট, এটির সাথে মিলিত হয়ে 6 কার্বন বিশিষ্ট
সাইট্রিক অ্যাসিড তৈরি করে এবং বিক্রিয়ার শেষে কোয়ে আলাদা হয়ে যায় এবং এই বিক্রিয়ায় সাইট্রেট সিনথেস এনজাইম সহায়তা করে এবং এটি একমুখী বিক্রিয়া। বিক্রিয়ার পরবর্তী ধাপে দেখো, খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে দেখো সাইট্রিক অ্যাসিড তার আইসোমারিক যৌগ আইসোসাইট্রিক অ্যাসিডে পরিণত হয় এবং এই বিক্রিয়ায় অ্যাকোনিটেস এনজাইম সহায়তা করে। এবং এর পরবর্তী ধাপে দেখো, চতুর্থ ধাপে এসে আইসোসাইট্রিক অ্যাসিড কোনো কার্বন ডাইঅক্সাইড হারায় এবং দুটো হাইড্রোজেন হারিয়ে আলফা ক্লিটো গ্লুটারিক অ্যাসিড তৈরি করে এবং এই বিক্রিয়ায় আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেজ এনজাইম সহায়তা করে এবং এখান থেকে এখনো কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হলো এবং যে দুটো হাইড্রোজেন মুক্ত হলো সেই দুটো হাইড্রোজেন এনএডির সাথে যুক্ত হয়ে NADH+H উৎপন্ন করে। এবং দেখো শিক্ষার্থীরা, এর পরের ধাপে আলফা ক্লিটো গ্লুটারিক অ্যাসিড একটি কোয়ে গ্রহণ করে সাকসিনাইল কোয়ে তৈরি করে এবং এক অণু কার্বন ডাইঅক্সাইড মুক্ত হয় এবং দুটো হাইড্রোজেনও মুক্ত হয় এবং সেই হাইড্রোজেন দুটো NAD গ্রহণ করে NADH+H তৈরি করে এবং এই বিক্রিয়ায় আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজেনেজ এনজাইম সহায়তা করে। এর পরের ধাপে দেখো, ষষ্ঠ ধাপে এসে আমরা দেখছি যে এই সাকসিনাইল কোয়েটাকে মুক্ত করে দেয় এবং সেটি সাকসিনিক অ্যাসিড তৈরি করে এবং এই বিক্রিয়ায় এখনো পানি যুক্ত হয় এবং এখানে ফসফোরিলেশন ঘটে এডিপির সাথে একটি অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে এবং সাকসিনিল কোয়ে সিনথেটেস এনজাইম এই বিক্রিয়ায় সহায়তা করে। এটিও একটি একমুখী বিক্রিয়া। এর পরবর্তী ধাপে এই সাকসিনিক অ্যাসিড দুটো হাইড্রোজেন মুক্ত করে এবং এটি ফিউমারিক অ্যাসিডে পরিণত হয় এবং হলো সাকসিনেট ডিহাইড্রোজেনেজ এনজাইম এখানে সহায়তা করে এবং এখান থেকে মুক্ত দুটো হাইড্রোজেন এফএডির সাথে যুক্ত হয়ে FADH2 উৎপন্ন করে। এটি একটি দ্বিমুখী বিক্রিয়া। এর পরবর্তী ধাপ, অষ্টম ধাপে এসে এই ফিউমারিক অ্যাসিডের সাথে এক অণু পানি যুক্ত হয়ে ম্যালিক অ্যাসিড উৎপন্ন করে এবং ফিউমারেজ এনজাইম এই বিক্রিয়াকে সহায়তা করে। এর পরবর্তী অর্থাৎ সর্বশেষ ধাপে ম্যালিক অ্যাসিড দুটো হাইড্রোজেন অণুকে ছেড়ে দেয় এবং সেই হাইড্রোজেন দুটো গ্রহণ করে সেটি NADH+H উৎপন্ন করে এবং সেটি ম্যালিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হয়ে যায় এবং ম্যালেট ডিহাইড্রোজেনেজ এনজাইম এই বিক্রিয়ায় সহায়তা করে। এই যে উৎপন্ন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এটি ক্রেবস চক্রে পুনঃ অংশগ্রহণ করে এবং এই ক্রেবস চক্রকে সাইকেলটাকে সে সচল রাখে এবং এই উৎপন্ন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এটি কোষের মধ্যে থাকে বলে এটিকে একটি আবাসিক অণু বলা হয় এবং এটি পরবর্তীতে আবার এই পাইরুভিক অ্যাসিড থেকে উৎপন্ন অ্যাসিটাইল কোয়ের সাথে যুক্ত হয়ে সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্রেবস সাইকেলটা বুঝতে পেরেছো এবং এখান থেকে তোমরা প্র্যাকটিস করবে এবং উপকৃত হবে বলে আশা করি। তো এই ক্রেবস চক্রে আমরা দেখছি যে বেশ কিছু শক্তি উৎপন্ন হয়। এখানে দেখছি যে NADH একটা দুটো তিনটা উৎপন্ন হয়, 3 অণু এবং হচ্ছে একটা ATP একটা FADH2 এবং কার্বন ডাইঅক্সাইড এখনো 2 অণু আর এখনো কার্বন ডাইঅক্সাইড। দেখো এখানে এটা হচ্ছে ক্রেবস চক্রে প্রবেশের পূর্বে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির সময় তৈরি হয় এবং এখানে আরেকটি NADH+H তৈরি হয়। তো এই যে শক্তির হিসাবটা এটা আমরা পরবর্তী ধাপে যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম দেখব তখন দেখব যে এই NADH এবং FADH ATP থেকে কত শক্তি উৎপন্ন হচ্ছে সেটি আমরা পরবর্তীতে দেখব। তো তোমাদের জন্য একটু হোমওয়ার্ক রয়েছে, সেটা হচ্ছে এই যে আমরা ক্রেবস চক্র নিয়ে কথা বললাম, এইটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে ক্রেবস চক্রে কিছুটা পার্থক্য রয়েছে, তোমরা সেটা হোমওয়ার্ক হিসেবে করবে। আরেকটা হচ্ছে ক্রেবস চক্রের গুরুত্ব, এটাও তোমরা হোমওয়ার্ক হিসেবে দেখবে।
আরেকটি হোমওয়ার্ক রয়েছে, যেটি গ্লাইকোলাইসিস এবং ক্রেব চক্রের মধ্যে পার্থক্য। এটিও তোমরা হোমওয়ার্ক হিসেবে করবে। তো শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আবারও তোমাদের সাথে কথা হবে সামনের কোনো ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।